ঠিক আছে। তাহলে আমরা এইচআরে জব অ্যানালাইসিস দিয়ে শুরু করব। জব অ্যানালাইসিসটা মূলত আমাদের আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংকে বা বিভিন্ন অর্গানাইজেশনের সার্কুলার দেখি। তোমরা মনে হয় বিভিন্ন পত্রিকায় বা অনলাইন পোর্টালে বিভিন্ন সময় সার্কুলার গুলো দেখো। এই সার্কুলার গুলো যেটা হয় এটা এইচআরের মূল কাজ হচ্ছে সেই সার্কুলার যে কিভাবে দেওয়া হচ্ছে সেটার একটা অ্যানালাইসিস আগে করতে হয়, যেটাকে বলা হয় সিস্টেমেটিক এক্সপ্লোরেশন। যেখানে এটা একটা টেকনিক্যাল প্রসিডিউর, যে প্রসিডিউরে একজন এইচআর ম্যানেজার তার যে জবের ডিউটি, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি এবং সকল ইনফরমেশন প্রিসাইজলি তারা আইডেন্টিফাই করে এবং ওটার উপরে ভিত্তি ওই আইডেন্টিফাই করাটা এটাকে আমরা জব অ্যানালিসিস বলি। তো এটা আমরা কিভাবে করি সাধারণত এখানে আহ, কিছু এলিমেন্টস থাকে যেটা যে ফ্যাক্টরস গুলো আর কম্পোনেন্ট গুলো দ্যাট উইল বি সিলেক্টেড ফর অ্যানালাইসিং দ্য জব। দেন টাস্ক, এখানে কিছু ফান্ডামেন্টাল আমরা এখানে বলছি যে টাস্ক হচ্ছে যে একটা এক ধরনের অ্যাক্টিভিটি দ্যাট ক্যারিড আউট ফর এ ডিসটিংক্ট পারপাস, যেমন টাইপিং এ লেটার, প্রিপেয়ারিং এ লেকচার। এরকম কিছু জব সার্কুলার গুলোতে তাদের টাস্ক গুলো লেখা থাকে যে একজন এই ব্যক্তি যাকে আমরা নিব তার কি কি কাজ করতে হবে, ওগুলোকে আমরা বলি টাস্ক। ডিউটি, ডিউটি সাধারণত নাম্বার অফ টাস্ক মিলে অনেকগুলো কাজ মিলে হয় একটা ডিউটি। তো যেমন কাউন্সিলিং স্টুডেন্ট, আমরা বললাম যে তার মূল মূল ডিউটি হচ্ছে স্টুডেন্টদেরকে কাউন্সিলিং করা। তাহলে এখানে এই এটা কাউন্সিলিং এর ভিতরে অনেকগুলো কাজ থাকতে পারে, ডিউটির একটা নাম থাকে। দেন পজিশন, আমরা যখন সার্কুলার দেখি তখন পজিশন থাকে, পজিশন মনে করো অফিসার, এক্সিকিউটিভ অফিসার, কাউন্সিলিং অফিসার, এরকম না থাকে এবং তার গ্রেড থাকে। তাকে পেমেন্ট শিডিউল কেমন হবে, তার সুপারভাইজার কে হবে, এগুলো লেখা বলা থাকে। সো জব হচ্ছে যে এখানে টাইপ অফ পজিশন উইদিন দ্য অর্গানাইজেশন, যে কোনো অর্গানাইজেশনে যে পজিশনটা আমরা অফার করছি সেটা আমরা সাধারণত সেটাকে জব হিসেবে বিবেচনা করে থাকি। জব ফ্যামিলি হচ্ছে যে গ্রুপ of two or more jobs then that either call for similar worker characteristics or contain parallel work tasks are determined by the job analysis. জব ফ্যামিলি হচ্ছে অনেকগুলো জব মিলে হচ্ছে জব ফ্যামিলি। অকুপেশন, a group of similar jobs found across the organization, সেটাকে আমরা অকুপেশন বলি। যেমন আমরা বলতে পারি অ্যাপেক্স কোম্পানির, অ্যাপেক্স গ্রুপের অ্যাকাউন্টেন্ট অ্যাপেক্স গ্রুপে অনেক থাকতে পারে, কিন্তু এই সবগুলোকে আমরা একসাথে পেশা হিসেবে অকুপেশন হিসেবে বলি। ক্যারিয়ার হচ্ছে যে সিকুয়েন্স অফ পজিশন বা জব, অর্থাৎ একজন ব্যক্তি, আমরা অনেক সময় বলি আমি এখানে অফিসার হিসেবে ঢুকছি, ক্যারিয়ার ভালো না। ক্যারিয়ার শব্দটা ভালো না মানে হচ্ছে অফিসারের পরে সিনিয়র অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ভাইস, বিভিন্ন ধরনের যে তার হায়ার লেভেলের হায়ারার্কি যেটা, এটা ঠিক মতো নাই, সিকোয়েন্সটা ঠিক মতো হচ্ছে না, প্রমোশন ঠিক মতো হচ্ছে না, এটাকে আমরা বলি ক্যারিয়ার। অর্থাৎ ক্যারিয়ার সাধারণত নির্ভর করে তার সিকোয়েন্স অফ পজিশন, জব পজিশনটাকে সিকোয়েন্স একটার পর একটা একটার পর একটা, এটাকে আমরা ক্যারিয়ার হিসেবে বিবেচনা করি। তো এখানে দেখো আমরা প্রথমে বলছি এলিমেন্ট, এই যে জব অ্যানালাইসিস এর ক্ষেত্রে যে সিঁড়িগুলো এখানে হয়, যে ইনফরমেশন গুলো আমাদের দরকার একটা জবের, মূলত কি কি এলিমেন্ট গুলো আমরা বিবেচনা করব সেটার উপরে হবে টাস্ক, কি কি কাজ করবে সে। কাজ অনেকগুলো কাজ মিলে হবে ডিউটি, তার ডিউটি কি, ডিউটির এগেনিস্টে তার হবে একটা পজিশন। পজিশন যখন হয় তখন কোম্পানির ক্ষেত্রে এটাকে বলা হয় আমরা জব। অনেকগুলো জব মিলে হবে জব ফ্যামিলি, এবং ওই জব ফ্যামিলিতে যেসব একই ওয়ার্কারদেরকে বা একই প্রফেশনে যাদেরকে আমরা অকুপেশন হিসেবে বিবেচনা করে থাকি, দেন আসবে তার ক্যারিয়ার প্ল্যানিং। এখন জব অ্যানালাইসিস এর অনেকগুলো মেথড আছে। আমি একজন এইচআরএম এর ক্ষেত্রে বা এইচআর ম্যানেজার যে কিভাবে তার জব অ্যানালাইসিসটা করবে, এখানে জব এলিমেন্টস বা এসেনশিয়াল নলেজ, স্কিলস এন্ড অ্যাবিলিটি যেগুলো আছে সেগুলো কনসিডার করেই এইচআর ম্যানেজার জব অ্যানালাইসিস করে থাকে। তো সেখানে মেথড কি, একটা হচ্ছে অবজারভেশন মেথড। Using the observation method, job analyst watches the employees directly and review films of workers on the job. সে সাধারণত কি কি, নতুন একটা কোম্পানি তার লোক দরকার, এখন এই লোকটা দিয়ে সে কি কি কাজ করাবে, ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন সে ওয়ার্কার কাছ থেকে নিতে পারে। তার যারা এই ধরনের কাজ করছে তাদের কাছ থেকে সেই ইনফরমেশনটা পাবে যে কি কি ধরনের কাজ অবজার্ভ করবে, সে কি কি ধরনের ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি অথবা রিভিউর মাধ্যমে। তখন এটা অবজারভেশনের মাধ্যমে তার কাজের বর্ণনাটা সে পাবে, কি কি কাজ এটার ভিতরে থাকে।
Then individual interview method. Using the individual interview method, a team of the job incumbents is selected and extensively interviewed. The result of these interviews are combined into a single job analysis. This method is effective for assessing what a job entails, mm, and involving employees in the job analysis is essential. সাধারণত এটা হয় কি, যারা পুরাতন কোম্পানি, ওয়েল নোন বা ওল্ড কোম্পানি, তারা যেটা করে, তারা প্রত্যেক বছরই কিন্তু একই পদ পজিশনের নিয়োগ দিয়ে থাকে। ইনকামবেন্টদের তারা ভাইভা হয়, ইন্টারভিউ হয়, সেখানে একটা টিম, জব ইনকামবেন্টদেরকে তারা রাখে একসাথে, একটা টিম গঠন করে। সেই টিমের থেকে তারা তারা সিলেকশন করে যে কাকে আমরা জব অ্যানালাইসিস, ওখান থেকে তারা তাদের জবটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করে, আমি কি কি কাজ করাবো, কাজগুলো দেয়, সেখান থেকে তারা সিলেকশনের মাধ্যমে একজনকে সিলেক্ট করে থাকে। কিন্তু এই যে জব অ্যানালাইসিসটা তারা ওই ইন্টারভিউ বোর্ডেই তারা বা টিম ওয়ার্কের মাধ্যমে তারা নির্ধারণ করার চেষ্টা করে। গ্রুপ ইন্টারভিউ মেথড হতে পারে। আর একটা যে স্ট্রাকচার্ড কোশ্চেনিয়ার মেথড, সাধারণত স্ট্রাকচার কোশ্চেনিয়ার মেথডে একটা চেকলিস্ট থাকে, একটা কোশ্চেনিয়ার দেওয়া হয়, সেখানে যারা রেসপন্ডেন্ট থাকে তারা রেট দেয় যে পসিবল কি কি টাস্ক হতে পারে, জবে কি কি কাজ আছে, কি কি কাজ তাদেরকে করতে হয়, কোন ধরনের অপরচুনিটি আছে, কোন ধরনের লেকিংস তাদের আছে, এইসব ফলো আপ ইনফরমেশন তারা সেখানে দেয়। সেটা তারা চেকলিস্টের মাধ্যমে টিক চিহ্ন দেয় অথবা কোনো কমেন্ট থাকলে সেখানে করে। এটাই সাধারণত স্ট্রাকচার কোশ্চেনিয়ার হয়। দেন টেকনিক্যাল কনফারেন্স মেথড। টেকনিক্যাল কনফারেন্স মেথডে সাধারণত সুপারভাইজার তারা থাকে বা হাই অফিসিয়াল যারা থাকে, তারা জব ক্যারেক্টারিস্টিক্স নিয়ে এক্সপার্ট মেম্বারদের ওপিনিয়ন নেয়। সেখানে একটা ইনফরমেশন গ্যাদার করা হয় এবং ইনকামবেন্ট ওয়ার্কারদের পারসেপশনটাও সেখানে বিবেচনায় নেওয়া হয়। এটা হচ্ছে টেকনিক্যাল কনফারেন্স মেথড। দেন ডায়েরি মেথড। Diary method requires job interviewers to record their daily activities. The diary method is the most time consuming of the job analysis. সাধারণত ইনকামবেন্ট যারা থাকে তাদেরকে দেয়া হয় যে আপনি যা যা কাজ করবেন এগুলো এখানে লিখবেন, ডায়েরিতে লিখবেন। ডায়েরি মেথডে এক সময় বের হয়ে আসে যে এই লোকটা এখানে যিনি কাজ করতেছে ওনার সারা এক বছরে কি কি কাজ ওনাকে করতে হয়, সেটার উপরে ভিত্তি করে তারা জব অ্যানালাইসিসটা করে। সুতরাং জব অ্যানালাইসিসটা এটা কোনো যে এইচআর ম্যানেজার চাইলেই নিজে নিজে মানে হাতে হাতে করে ফেলে না। এটা তার বিভিন্ন মেথডে সে জব অ্যানালাইসিসটা করতে পারে। এটা নির্ভর করে নেচার অফ দ্য বিজনেস কি আর নেচার অফ দ্য পজিশন বা জবটা কি, এইচআর এর পারসেপশন কি, ওদের উপরে বেসড করে সাধারণত করে থাকে। আমরা কি কি স্টেপস ফলো করে থাকি জব অ্যানালাইসিস এর ক্ষেত্রে? প্রথমে আমরা পারপাস অফ কন্ডাক্টিং দ্য জব অ্যানালাইসিস, হোয়াট উইল দ্য বেসিক মোটো টু কন্ডাক্ট দ্য জব অ্যানালাইসিস, এবং মোটোটা আমরা বের করার চেষ্টা করি। আমরা যখনই জব অ্যানালাইসিস কেন করব, কি জন্য করব, স্ট্যান্ডার্ড কি হবে, ইভ্যালুয়েশন প্রসেস হবে, কম্পেনসেশন কি হবে, এই বিষয়গুলো আমাদের চলে আসে। দেন দ্য রোল অফ জবস এন্ড ভ্যালু অফ দ্য অর্গানাইজেশন। প্রত্যেকটা অর্গানাইজেশনের জবের স্ট্র্যাটেজিক পারপাস, ডিরেকশন কোন দিকে, এবং জবের আমরা কেন জবটা করব বা জবের রোলটা কি সেটা আগে থেকে বের করা। দেন বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক বলতে একটা লার্জ অর্গানাইজেশনের, মনে করেন অ্যাকাউন্টেন্ট আর একটা স্মল অর্গানাইজেশনের অ্যাকাউন্টেন্ট, দুইজনের বেঞ্চমার্ক কিন্তু এক হবে না। তো এমপ্লয়ি ইনভলভ করার মাধ্যমে ইভ্যালুয়েট করার চেষ্টা করতে হবে যে বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে আপনি একই সময়ে প্রত্যেকটা জবকে ইভ্যালুয়েট করাটা ডিফিকাল্ট। ছোট অর্গানাইজেশন সেটা হয়তো সম্ভব হতে পারে। সো আপনি এমপ্লয়ি বা তাদের যে ইনপুট জবের ক্ষেত্রে, আহ, এই ইনপুটটা তাদের কাছ থেকে নেওয়া এবং তাদের পজিশনের ক্ষেত্রে আপনার কি রকমের বেঞ্চমার্ক আপনি আশা করেন, কি রকমের সার্ভিসটা ওখানে থেকে সাধারণত কাস্টমার অথবা এমপ্লয়ি আশা করে, তো সেটা এমপ্লয়ার আশা করে, সেটার উপরে বেসড করে বেঞ্চমার্ক পজিশনটা ঠিক করা। determine how you want to collect the job analysis information. আপনি জব অ্যানালাইসিস এর যে করবেন তার ইনফরমেশন কিভাবে আপনি কালেক্ট করবেন, সেটা কি বিভিন্ন মেথড, কোশ্চেনিয়ার হতে পারে, ইন্টারভিউ হতে পারে, টেকনিক কনফারেন্স হতে পারে, ডায়েরি মেথড হতে পারে। দেন সিক ক্লারিফিকেশন wherever necessary.
উম, যেমন আপনি কিছু ইনফরমেশন কালেক্ট করেছেন জব অ্যানালিস্ট হিসেবে, বাট এই ইনফরমেশন গুলো আপনি হতে পারে যে এগুলোর একটা ক্রিটিক্যাল ইনফরমেশন আছে যেগুলো আপনাকে ক্লারিফিকেশন দরকার, যেগুলো ক্রস চেক দরকার, সেগুলো ক্রস চেক করা। ডেভেলপ দ্য ফার্স্ট ড্রাফট অফ দ্য জব ডিসক্রিপশন, জব ডিসক্রিপশন একটা প্রথম ড্রাফট তৈরি করা। এটা পরে এইচআর যারা স্পেশালিস্ট আছে বা টেকনিক্যাল এক্সপার্ট আছে তাদেরকে সেই জব ফার্স্ট জবটাকে রিভিউ করার জব সুপারভাইজারের মাধ্যমে আপনাকে বা সিইও এর মাধ্যমে জব এই ড্রাফটটাকে রিভিউ করা। রিভিউ করলে মোটামুটি আপনার জব অ্যানালাইসিসটা হয়ে যাবে। এগুলো চেষ্টা একটার পর একটা আপনি করলেন। দেন পারপাস অফ দা জব অলরেডি আমরা জানছি। জব ডেসক্রিপশনটা একটু আলোচনা করি। জব ডেসক্রিপশনটা কি? জব ডেসক্রিপশন হচ্ছে একটা রিটেন স্টেটমেন্ট যেটা জব হোল্ডার ডাজ, হাউ ইট ইজ ডান, আন্ডার হোয়াট কন্ডিশন ইজ ডান, হোয়াই ইট ইজ, মানে আমি কেন কেন করব, কি কারণে করব, কিভাবে করব, এই বিষয়গুলো উত্তর থাকে যেখানে জব হোল্ডারের। তো এই জব ডেসক্রিপশনে জব কন্টেন্ট, জব এনভায়রনমেন্ট, জব কন্ডিশন অফ দ্য এমপ্লয়মিটি, এই সকল ইনফরমেশন ক্লিয়ারলি মেনশন করা থাকে। এখানে কি কি জিনিস থাকে? এক নাম্বার থাকে ডেসক্রিপশন অফ দা জব। এটা রিক্রুটার্স অথবা ইন্টারভিউটার্স ইন রিটেন অ্যাডভার্টাইজমেন্টে তারা সাধারণত দিয়ে থাকে পটেনশিয়াল ক্যান্ডিডেটদেরকে, এবং গাইডিং নিউলি হায়ার্ড এমপ্লয়িজ ইন হোয়াট দে আর স্পেসিফিক্যালি এক্সপেক্টেড টু ডু। যেমন অনেক সময় আপনি দেখবেন বিজ্ঞাপনে লেখা থাকে আমরা এরকম ক্লায়েন্ট খুঁজতেছি, প্রেফারেন্স এরকম, কোয়ালিটি খুঁজতেছি, এরকম স্কিলস আমাদের দরকার। এভাবে নিউ একটা যারা হায়ার করবে তাদের একটা স্পেসিফিকেশন সেখানে দেওয়া থাকে। দেন ৩ নাম্বার হচ্ছে প্রোভাইডিং এ পয়েন্ট অফ কম্পারিজন ইন অ্যাপ্রাইজিং whether the actual activities of job requirement aligned with the stated duties। যেমন অ্যাপ্রাইজিং কম্পারিজন দেয়া থাকে, বিশেষ করে সিজিপিএ দেয়া থাকে, অথবা কোনো একটা আইএলটিএস এর স্কোরের মান দেওয়া থাকে, অথবা কোনো সফটওয়্যার স্কিলস আছে কিনা, এরকম ইনফরমেশন গুলো কম্পারিজন করার ক্ষেত্রে তারা সহজ হয়। হ্যাঁ, কোন ডিগ্রিকে তারা প্রেফার করবে এটা তারা উল্লেখ করে দেয়। এটা হচ্ছে কম্পারিজনের জন্য তারা বলে দেয়। তো এটা হচ্ছে জব ডিসক্রিপশনের একটা মেথড। এরপর হচ্ছে জব স্পেসিফিকেশন। জব স্পেসিফিকেশন হচ্ছে যে মিনিমাম কোয়ালিফিকেশন অবশ্যই তার থাকতে হবে রিকোয়ারমেন্টের। যেমন আমরা বলে দিতে পারি মিনিমাম সিজিপিএ থাকতে হবে। আরো অনেক কথা বলা থাকতে পারে, এডুকেশনের সম্পর্কে মিনিমাম বলা থাকতে পারে, নলেজ বা স্কিলস এর ব্যাপারে মিনিমাম অ্যাবিলিটি বলা থাকতে পারে। এই যে জব স্পেসিফিকেশন মানে আপনার সিলেকশন প্রসেসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন লিস্ট অফ কোয়ালিফিকেশন বা লিস্ট অফ শর্ট লিস্ট করবেন, সেখান থেকে জব স্পেসিফিকেশনের সাথে যাদের মিল নেই তাদেরকে বাদ দিবেন, যাদের যাদের জব স্পেসিফিকেশন মিট আপ করছে তাদেরকে রাখবেন। এরপর হচ্ছে জব ইভ্যালুয়েশন। জব ইভ্যালুয়েশন মানে আপনি যে জব ডেসক্রিপশন দিলেন, জব স্পেসিফিকেশন দিলেন, এরপরে কাজ হচ্ছে আপনার এটাকে জবটাকে ইভ্যালুয়েশন করা। তো জব ইভ্যালুয়েশন করা হয় স্পেসিফাইং দ্য রিলেটিভ ভ্যালু অফ ইচ জব ইন দ্য অর্গানাইজেশন। এটা আমরা সাধারণত এটা আরো একটা চ্যাপ্টার আছে, জব ইভ্যালুয়েশন নামে একটা চ্যাপ্টার আছে বইতেও, তোমরা দেখতে পাবা। তো আমরা এখানে জব ইভ্যালুয়েশনের একটা বর্ণনা দিব। এই যে এটা একটা আমি দেখাইতে পারতেছি কিনা, দেখালে বুঝা যাবে। এটা হচ্ছে একটা সার্কুলার। হ্যাঁ, এটা সার্কুলার। যেমন এই যে ফ্যাকাল্টি মেম্বার কলেজ অফ বিজনেস, এখানে একটা ফ্যাকাল্টি মেম্বার, জব টাইটেল হচ্ছে ফ্যাকাল্টি মেম্বার, রিপোর্ট টু দ্য ডিপার্টমেন্ট চেয়ারম্যান, সুপারভাইজার্স নান, এনভায়রনমেন্টাল কন্ডিশন নান। তারপরে ফাংশন কি? টিচ ওয়ান অর মোর সাবজেক্ট উইদিন এ প্রেসক্রাইব বিজনেস এন্ড ইকোনমিক্স কারিকুলাম। তার কাজ। তারপরে অকুপেশন কোড নাম্বার থাকে, জব নাম্বার থাকে, ডেট থাকে। ডিউটি, তার কি কি ডিউটি, এটাকে বলা হয় জব ডেসক্রিপশন। এরপরে হচ্ছে জব ক্যারেক্টারিস্টিক্স, এটাকে বলা হয় জব স্পেসিফিকেশন। যেমন তার ট্রেডিশন, নন ট্রেডিশন, স্টুডেন্টের এখানে ইনস্ট্রাকশনের থাকতে হবে, এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল থাকতে হবে, কম্পিউটার স্কিল থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং জানতে হবে, স্প্রেডশিট জানতে হবে, ডাটাবেস ম্যানেজমেন্ট জানতে হবে, স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ সম্পর্কে তার নলেজ থাকতে হবে। তাহলে এটা হচ্ছে জব ডেসক্রিপশন। এখন আমাদের যে জব ডেসক্রিপশন এবং জব স্পেসিফিকেশন, যখন আমি জানবো তখন এখানে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে আমার ইভ্যালুয়েশন করাটা সহজ হয়ে যায়। ইভ্যালুয়েশন করবো কিভাবে? আমার
যারা যারা ক্যান্ডিডেট আছে তারা এই জব স্পেসিফিকেশন অনুসারে করছে কিনা, তাদের কোয়ালিফিকেশন, এখানে আরো অনেক কিছু থাকতে পারে জব ডেসক্রিপশনে। এখানে আমরা বলছিলাম যে আহ, এই যে জব ডেসক্রিপশনে তার এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে কথা থাকতে পারে, স্পেসিফিকেশনে তার স্কিল সেট নিয়ে, অ্যাবিলিটি নিয়ে, এক্সপেরিয়েন্স নিয়ে, এডুকেশন নিয়ে, এগুলো নিয়ে থাকতে পারে। তো স্পেসিফিকেশনে আমাদের এখানে আমরা বলতে পারি যে সিজিপিএফ 3.5 লাগবে, প্রেফারেবল সাবজেক্ট বলা থাকতে পারে বিজনেস, এরকম আরো অনেক ইনফরমেশন স্পেসিফিকেশনে থাকতে পারে। যে স্পেসিফিকেশনের উপরে ভিত্তি করে এবং জবের ডেসক্রিপশনের উপরে ভিত্তি করে আমরা ইভ্যালুয়েশন করব। এই ছিল মোটামুটি। এবার এরকম জব স্পেসিফিকেশন আমরা ইয়াতে পাবো, বিভিন্ন বিভিন্ন কি বলে উম, পত্র পত্রিকায় আমরা দেখতে পাবো যে কি ধরনের জব স্পেসিফিকেশন আমরা দেখি। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। তো এখানে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আমি অ্যাসাইনমেন্ট কি দিছিলাম? এইচআরএম এ কোনো অ্যাসাইনমেন্ট দিছিলাম? না স্যার। আচ্ছা, তো এই অ্যাসাইনমেন্টটা তোমরা লিখে রাখতে পারো। আমরা এই যে জব অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা যে ইয়া করি, অর্থাৎ আমাদের এই বর্তমানে বিভিন্ন ধরনের জব পত্রিকায় বিভিন্ন ধরনের জবের বা বিভিন্ন অনলাইন পোর্টালে বিভিন্ন ধরনের জবের ইয়া থাকে। তো এরকম জব এই যে আমি একটা এখানে দেখাইলাম, এরকম এরকম বিভিন্ন ধরনের জব ডেসক্রিপশন দিয়ে বিভিন্ন সার্কুলার থাকে, বিভিন্ন সার্কুলার থাকে। সেই সার্কুলার গুলো এরকম মিনিমাম 5-6টা সার্কুলার নিতে হবে। নিয়ে এই সার্কুলার গুলো থেকে আমাদেরকে জব অ্যানালাইসিস একটা রিপোর্ট তৈরি করে দিতে হবে, যে সার্কুলার থেকে আমরা কিভাবে এই বুঝবো যে এখানে জব ডেসক্রিপশন কোনটা, জব স্পেসিফিকেশন কোনটা। হ্যাঁ, এটা একটা জব অ্যানালাইসিস এর উপরে একটা অ্যাসাইনমেন্ট করতে হবে। সেটা হলো বর্তমানে আমাদের যে বিভিন্ন ব্যাংকে বা বিভিন্ন অর্গানাইজেশনে, বিভিন্ন পত্রিকায় যেসব সার্কুলার গুলো হচ্ছে, সেই সার্কুলার গুলো দেখে যে কোনো এক প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল 5টা করে সার্কুলার নিবে। সেই সার্কুলার উপরে ভিত্তি করে তারা আমাদেরকে জব সার্কুলার গুলোর উপরে আলোচনা করবে, যে সার্কুলার গুলো কিসের উপরে হয়েছে, সেখানে কি কি বিষয় আলোচনা আসছে, ডেসক্রিপশনটা কিভাবে হইলো, স্পেসিফিকেশন কিভাবে হইলো। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি পোস্টারের মাধ্যমে হতে পারে, পোস্টার শোয়িং এর মাধ্যমে হতে পারে। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত। স্যার এই সার্কুলার কি স্যার ওই পোস্টারটা মানে দিতে হবে নাকি স্যার ওটা অ্যানালাইসিস করে খাত মানে পেজে লিখতে হবে তারপরে স্যার? এটা আগে একটু তোমরা থিঙ্ক করো যে কিভাবে করলে তোমাদের জন্য সুবিধা হয়। এটা পোস্টার আকারে তোমরা যদি এটাকে শো করো, ডিসপ্লে করো, ওইটাও হতে পারে। অথবা অ্যাসাইনমেন্ট আকারে দিতে চাইলে সেটাও হতে পারে। আচ্ছা স্যার। কিভাবে করলে সুবিধা হয়, কোনটা একটু অ্যাট্রাকটিভ হয়। হ্যাঁ, জি আমি স্যার। পোস্টার আকারেও হতে পারে। তোমরা এক একজন এক একটা পোস্টার বানাইলা, ডিপার্টমেন্টের সামনে সেই পোস্টার গুলো সাজাইলা, ওইটার উপরে পোস্টার গুলো আমরা একটা ডিসপ্লে করলাম।